হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান, চ্যানেল ওয়েলকাম সকলকে। আমরা ক্লাস 12-এর সমতল প্লেন চ্যাপ্টারের প্রবলেম সলভ করছিলাম। তো দুটো পার্ট আছে প্লেনের, 5A 5B। 5A আমাদের সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে, আমরা 5B এর প্রবলেম সলভ করা শুরু করেছি। এর আগের ক্লাসে আমরা 5B-র থিওরি আলোচনা করেছি এবং বহু বিকল্পধর্মী 3 পর্যন্ত হয়েছে। তো আজকে আমরা বহু বিকল্পধর্মী 4 থেকে প্রবলেম সলভ করা শুরু করব। বহু বিকল্পধর্মী 4 প্লেন ক্লাস 12-এর পার্ট। তো ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের করে দেওয়া আছে। আমাদের চ্যানেল প্লেলিস্টে গেলেই তোমরা এর সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে, ঠিক আছে। যে কোনো প্রবলেম হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো, বা যেগুলো এরকম কিছু থাকতে পারে যে সলভ করা নেই, তো তোমরা প্রবলেম পাঠাবে, আমরা সেগুলো সলভ করবো। শুরু করছি আজকের ক্লাস। দেখো, বহু বিকল্পধর্মী 4 থেকে। 4টা কি বলেছে, তোমাদের প্রত্যেকের কাছে বই আছে। তো 3x মাইনাস 3y প্লাস 10z মাইনাস 26 ইজিক্যাল টু 0 সমতলের সাপেক্ষে একটা সরলরেখা দেওয়া আছে, সেই সরলরেখার প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ। তাহলে এখানে একটা 4-এর দাগের এরকম একটা সমতল, এই সমতলের সাপেক্ষে যদি এইরকম একটা সরলরেখা থাকে, তাহলে এইটা এতটা দূরত্ব, দুদিকে দূরত্ব নিশ্চয়ই সমান হবে, দূরত্বটা। এই সরলরেখা এর সাপেক্ষে এই সমান দূরত্বে তার প্রতিবিম্ব সরলরেখা, তার সমীকরণটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো সরলরেখার সমীকরণ দেওয়া আছে, প্রদত্ত সরলরেখার সমীকরণ x minus 1/9 is equal to y minus 2/-1, y minus 2/-1 is equal to x minus 1/9, y minus 2/-1, z plus 3/-3, z plus 3/-3। এটা হচ্ছে সরলরেখার সমীকরণ। এই সরলরেখাটা আমরা দেখেই বুঝতে পারছি সরলরেখাটা কোন বিন্দুগামী। সরলরেখাটা 1, 2, -3 বিন্দুগামী, তাই তো। সরলরেখাটা এই বিন্দুগামী দেখি বোঝা যাচ্ছে। এবং এই সরলরেখার দিক অনুপাত কত? দিক অনুপাত হচ্ছে এই যে 9 - 1, দিক অনুপাত 9 - 1 -3, এগুলো দিক অনুপাত। এবার দেখো কি চেয়েছে, এখানে প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ চেয়েছে। আচ্ছা, এবার দেখো এখানে তাহলে সমতলের লম্ব সরলরেখার দিক অনুপাত কত হবে? সমতলের সমীকরণ কি আছে? সমতলের সমীকরণটা লেখা হয়নি, দেওয়া আছে সমতলের সমীকরণ 3x - 3y প্লাস 10z। সমতলের সমীকরণ হচ্ছে যে এই সমতলটা 3x - 3y প্লাস 10z মাইনাস 26 ইকুয়াল টু 0 দেওয়া আছে। এটা সমতলের সমীকরণ দেওয়া আছে 3x - 3y, তাহলে 3x - 3y প্লাস 10z মাইনাস 26। তাহলে সমতলের লম্ব সরলরেখার দিক অনুপাত হয়ে যাবে এই যে 3 - 3 আর 10। এটা সমতলের লম্ব সরলরেখার দিক অনুপাত হয়। এবার দেখো তাহলে এই যে এত বিন্দুগামী এবং এত দিক অনুপাত বিশিষ্ট সরলরেখা, যেটা সমতলের লম্ব সরলরেখা, মানে এইরকম এর প্রতিবিম্ব নির্ণয় একটা আমরা ধরে নিচ্ছি, মনে করছি এরকম একটা সরলরেখা হতে পারে, লম্ব সরলরেখা, সেটা তো সমতলের সাপেক্ষে লম্ব হবে এবং এত দিক অনুপাত বিশিষ্ট, সেটা হয়ে যাচ্ছে সমতলের লম্ব সরলরেখার 1, 2, -3 বিন্দুগামী এবং লম্ব সরলরেখার দিক অনুপাত হয়ে যাচ্ছে x - 1/3, y - 2/-3, z plus 3/10। এইটা ইজ ইকুয়াল টু, আমরা যদি ল্যামডা ধরে নিই, যে ল্যামডা একটা কনস্ট্যান্ট যদি ধরে নিই, প্যারামিটার। আচ্ছা, তাহলে এর উপর যে কোনো বিন্দু স্থানাঙ্ক, এই সরলরেখার উপর যে কোনো বিন্দু কত হবে? 3 ল্যামডা প্লাস 1 মাইনাস 3 ল্যামডা প্লাস 2 10 ল্যামডা মাইনাস 3। এটা হচ্ছে সমতলের উপর এই যে কোনো সরলরেখার উপর যে কোনো বিন্দু, ঠিক আছে। এবার হচ্ছে প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ। ধরি প্রতিবিম্ব সরলরেখার উপর, এবার প্রতিবিম্ব সরলরেখা, এইটা তো এই সরলরেখার উপর যে কোনো বিন্দু, যদি এইটা ভাবি এবং এইটা ভাবি,
এবার যদি দুটো বিন্দু আছে, দেখো যে প্লেনের ওপর কোন বিন্দুটা অবস্থিত হবে। প্লেনের ওপর হচ্ছে যে এই বিন্দু একটা, এই বিন্দু এটা হচ্ছে এর ওপর যে কোনো বিন্দু, এর ওপর যে কোনো বিন্দু হচ্ছে এইটা। যদি ভাবি আমরা, তাহলে এদের আর এদের মধ্যবিন্দু নির্ণয় করতে পারবো। সেই বিন্দুটা কোথায় অবস্থিত হবে? সেই বিন্দুটা প্লেনে অবস্থিত হবে। ঠিক আছে, এবার এই বিন্দুটা, এবার তাহলে এর এই যে বিন্দু এবং এই যে বিন্দু, এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? এদের মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা লিখছি এইখানে, এই যে 3 ল্যামডা প্লাস 1 প্লাস 1, 3 ল্যামডা প্লাস 1 প্লাস 1, 3 ল্যামডা প্লাস 2, 1 প্লাস 1 2 বাই 2, তাহলে 3 ল্যামডা প্লাস 2 বাই 2, এইটা প্লাস এইটা বাই 2, মাইনাস 3 ল্যামডা প্লাস 2 প্লাস 2 4, মাইনাস 3 ল্যামডা প্লাস 4 বাই 2, এখানে হচ্ছে 10 ল্যামডা মাইনাস 3 মাইনাস 3, তাহলে 10 ল্যামডা মাইনাস 6 বাই 2, এইটা হয়ে যাচ্ছে। তাহলে 3 ল্যামডা প্লাস 2 বাই 2 মাইনাস 3 ল্যামডা প্লাস 4 বাই 2, আর এখানে হয়ে যাচ্ছে 5 ল্যামডা মাইনাস 3, এইটা আসছে দেখো। ঠিক আছে, এবার এইটা কোথায় অবস্থিত হবে? এটা প্লেনে অবস্থিত হবে অবশ্যই। এবার প্লেনের সমীকরণ কোনটা? এইটা দেওয়া আছে, হ্যাঁ প্লেনের সমীকরণ এইটা দেওয়া আছে। এবার দেখো প্লেনের সমীকরণ যদি এটা দেওয়া থাকে, তাহলে আমরা এই বিন্দুটা প্লেনের সমীকরণে বসাচ্ছি। 3 ইন্টু 3 ল্যামডা প্লাস 2 বাই 2 মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ইন্টু 3 ল্যামডা মাইনাস 3 ল্যামডা মাইনাস 3 ল্যামডা প্লাস 4 বাই 2, 3 ল্যামডা প্লাস 2 বাই 2, 3 ইন্টু মাইনাস 3 ইন্টু মাইনাস 3 ল্যামডা প্লাস 4 বাই 2 প্লাস 10 ইন্টু 5 ল্যামডা মাইনাস 3, 10 ইন্টু 5 ল্যামডা মাইনাস 3, এটা জেড এর মানটা মাইনাস 26 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে দেখো ল্যামডার কি ভ্যালু আছে আমরা দেখার চেষ্টা করছি। এখান থেকে ল্যামডার কি ভ্যালু আছে? আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 9 ল্যামডা প্লাস 6 বাই 2, মাইনাসটা আমরা এখানেই রাখছি, মাইনাস 9 ল্যামডা প্লাস 3 4 12 বাই 2 প্লাস 50 ল্যামডা মাইনাস, আচ্ছা এইটা মাইনাস 3 10 30 আর মাইনাস এটা 56 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 0। দেখো মাইনাস 30 আর মাইনাস 20, এটা 2, 9 ল্যামডা প্লাস 6 মাইনাস মাইনাস প্লাস 9 ল্যামডা মাইনাস 12 প্লাস 100 ল্যামডা মাইনাস 112 ইজ ইকুয়াল টু 0, এইটা আসছে। 9 9 18 প্লাস 100, তাহলে 118 ল্যামডা, এটা কোনাকুনি গুণ হয়ে 0 হয়ে যাচ্ছে, 118 ল্যামডা, আর এটা কত হয়ে যাচ্ছে 124, মাইনাস 124 আবার প্লাস 6, তার মানে মাইনাস 118, তার মানে ডান দিকে গেলে শুধু 118 হয়ে যাচ্ছে। তাহলে দিস ইমপ্লাইজ ল্যামডা ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু 1 এখানে বসিয়ে দিলে কত হয়ে যাচ্ছে? এই বিন্দু স্থানাঙ্কটা কত হয়ে যাচ্ছে? এইটা 3 আর 1 4, এইটা মাইনাস 3, এটা মাইনাস 1 10, এটা 7, এইটা চলে আসছে দেখো। ঠিক আছে, এটা চলে আসছে, ল্যামডার মানটা আমরা পেয়ে গেলাম। এবার সমতলের সমীকরণ, যেহেতু ল্যামডার মানটা পেয়ে গেছি, এবার কি সমীকরণ চেয়েছে? এখানে চেয়েছে প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ। প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। প্রতিবিম্ব সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করব? প্রতিবিম্ব সরলরেখাটা কত কত বিন্দুগামী? প্রতিবিম্ব সরলরেখা হয়ে যাবে, এখানে আমাদের ল্যামডার মান পাওয়া গেছে, তাহলে প্রতিবিম্ব সরলরেখাটি এই যে এই বিন্দুগামী, অবশ্যই এই একটা বিন্দু, হ্যাঁ। এবার আর একটা বিন্দু কত হবে প্রতিবিম্ব সরলরেখার ক্ষেত্রে? প্রতিবিম্ব সরলরেখার ক্ষেত্রে আর একটা বিন্দু হয়ে যাবে, এখানে ল্যামডার মানটা পেয়ে গেছি তো। আচ্ছা, এই যে সমতলে অবস্থিত এই বিন্দুর মধ্যবিন্দুটা কত হয়ে যাচ্ছে? মধ্যবিন্দুটা হয়ে যাচ্ছে, এখানে মধ্যবিন্দু পেয়ে যাচ্ছি, যেহেতু এই সরলরেখা, এইটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ, এই সরলরেখার প্রতিবিম্ব সরলরেখা এইটা, এর প্রতিবিম্ব সরলরেখা এটা,
তাহলে প্রতিবিম্ব সরলরেখার সমতলের সাপেক্ষে এরা সমান্তরাল হবে, এবং তাহলে এর যা দিক অনুপাত এরও দিক অনুপাত সেম হবে। তাহলে আর এটা এই সরলরেখার দিক অনুপাত পেয়ে গেলাম, এর দিক অনুপাতের সঙ্গে একই হবে। আর এই সরলরেখা কোন বিন্দুগামী সেটা আমরা পেয়ে গেছি। তাহলে এই সরলরেখার সমীকরণ কত হবে? এই সরলরেখার সমীকরণ হয়ে যাবে এই যে x-4/9, আচ্ছা, y মাইনাস মাইনাস প্লাস 1/-1 ইজ ইকুয়াল টু z-7/-3, এইটা আসবে। ঠিক আছে, এক্স মাইনাস, এটা আমার কাছে যে বই আছে সেই বইয়ে কিন্তু এই অপশনের কোনোটা নেই, কিন্তু এই অপশনটাই অ্যান্সার হবে, এবং নতুন বইয়ের সংশোধন করা থাকতে পারে, আমরা অপশন ডি হিসাবে লিখছি, নতুন বইয়ের সংশোধিত রূপে এটা থাকতে পারে, এবং এটাই অ্যান্সার হবে। এক্স মাইনাস, এটা যেহেতু 4-1 7 বিন্দুগামী, আমরা এনেছি, এটা দেখো উত্তর x-4y+1 z-7, এবং এর দিক অনুপাতের সঙ্গে সমান হবে, কারণ এই যে প্লেনের সাপেক্ষে এটা সমান্তরাল হবে এবং উভয় দিকে দূরত্ব সমান হবে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা এক একটা 4-এর দাগেরটা হলো, এবার 5-এর দাগে যাব। তাহলে বলছিলাম যে অঙ্কগুলো বড় আছে, এবার দেখে বুঝতে পারছো প্রথমটা যে ক্যালকুলেশন করলাম বেশ বড়ই হলো। নেক্সট হচ্ছে পরবর্তী 5-এরটা, একটা বিন্দু আছে 7-14, একটা প্লেনের সাপেক্ষে একটা বিন্দু 7-14-5, তাই তো 7-14-5 একটা বিন্দু, এই বিন্দু থেকে এই সমতলের উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক দিয়েছে। এই বিন্দু থেকে সমতলের উপর লম্ব অঙ্কন করা আছে, তার পাদবিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে বলছে। তাহলে যে সমতল, সেই সমতলের তাহলে আমরা বিন্দুটা যদি আলফা বিটা গামা ধরে নিই, তাহলে আলফা বিটা গামা, তাহলে এদের যে সরলরেখাটা এর দিক অনুপাত কত হবে? হয়ে যাবে α-7, β-14 আর গামা-5। তাহলে আর এই প্লেনের সমতলের এর অভিলম্বের দিক অনুপাত কত হয়ে যাবে? অভিলম্বের দিক অনুপাত যেহেতু একই হবে, তাহলে মানে এই বরাবর হলে এরা দুটো সমান্তরাল হচ্ছে, তো সমান্তরাল সরলরেখা হচ্ছে, এটা যদি এর অভিলম্ব দিক হয়, যেহেতু সমান্তরাল হচ্ছে তাহলে অভিলম্বের দিক অনুপাত একই হবে। তাহলে α-7 বাই প্লেনের সমীকরণ আছে, প্লেনের সমীকরণ, এই অঙ্কটা একটু ছোট হবে, কিন্তু আগের অঙ্কটা বেশ বড় ছিল। আমরা প্রথমেই বলেছিলাম যে এই শর্ট কোশ্চেন গুলো বেশ বড় হতে পারে। ঠিক আছে, আগের ক্লাসে বলে দিয়েছিলাম। এটা হচ্ছে 2x + 4y - z, সমতলের সমীকরণ আছে 2x + 4y - z = 2 দেওয়া আছে, তাই তো 2x + 4y - z = 2। তাহলে এদের এটা ইকুয়াল টু কি হচ্ছে? α-7 বাই এই যে 2, আচ্ছা, β-14/4, এটা গামা-5 বাই -1 ইকুয়াল টু আমরা ল্যামডা ধরছি। তাহলে আলফার ভ্যালু কত হয়ে যাচ্ছে? আলফা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 ল্যামডা প্লাস 7, বিটার ভ্যালু হয়ে যাচ্ছে 4 ল্যামডা প্লাস 14, গামার ভ্যালু হয়ে যাচ্ছে মাইনাস ল্যামডা প্লাস 5। এই যে আলফা বিটা গামা বিন্দুটা প্লেনের উপর অবস্থিত, তাহলে আমরা প্লেনের উপর পুট করে দিই। প্লেনের উপর পুট করে দিলেই আমরা ল্যামডার ভ্যালু পেয়ে যাব, ল্যামডাটা এখানে রিপ্লেস করে আলফা বিটা গামা লম্বের পাদবিন্দু পেয়ে যাব। এটা হচ্ছে 2 ইন্টু এইটা 2 ল্যামডা প্লাস 7, আচ্ছা, প্লাস 4 ইন্টু এটা হয়ে যাচ্ছে 4 ল্যামডা প্লাস 14, আচ্ছা, এইটা 5-এরটা হচ্ছে 4 ইন্টু 4 ল্যামডা প্লাস 14 মাইনাস ল্যামডা প্লাস 5 ইকুয়াল টু 2। এটা কত আছে দেখো, এটা হয়ে যাচ্ছে 4 ল্যামডা প্লাস 7 দুগুণে 14 প্লাস 16 ল্যামডা প্লাস 4 14 56 মাইনাস মাসে প্লাস ল্যামডা মাইনাস 5 ইকুয়াল টু 2। 16 আর 4 20, 20 আর 1 21 ল্যামডা। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 56 থেকে 5 বিয়োগ 51, 51, 56 থেকে 5 বিয়োগ 51 আর 14 কত হচ্ছে? 65। তাহলে মাইনাস 65 প্লাস 2, তাহলে 21 ল্যামডা ইকুয়াল টু মাইনাস 63, তার মানে ল্যামডা ইকুয়াল টু -3। তাহলে বিন্দুর স্থানাঙ্ক কত আসছে? এটা যদি পুট করে দিই, -3 হলে মাইনাস 3 দুগুণে 6, তার মানে 1, -6 প্লাস 1, এইটা 3 4 12, -12 প্লাস 2 14, 2, -12 প্লাস 14 2, আচ্ছা, মাইনাস মাসে প্লাস 3, এটা 8 হয়ে যাচ্ছে, 1 2 8। তাহলে 1 2 8 কোন অপশন আছে? অপশন বি তে আছে 1 2 8। 5-এরটা অপশন বি 1 2 8। ঠিক আছে, দেখো এটা সলভ হলো। নেক্সট দেখো 6-এর অঙ্কে যাব। 6-এর অঙ্ক কি বলছে দেখো, 6-এর অঙ্ক হচ্ছে, বলছে নিচের বিবৃতিগুলির মধ্যে
কোনটি সত্য। বিবৃতি যে প্রথম বিবৃতি যেটা আছে দেখো, প্রথম বিবৃতি যেটা আছে যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2i মাইনাস 2j প্লাস 3k প্লাস ল্যামডা i মাইনাস j প্লাস 4k সরলরেখা এবং একটা প্লেনের সমীকরণ আছে r ডট i প্লাস 5j প্লাস k ইজ ইকুয়াল টু 5 সমতল দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে এখানে সরলরেখার প্লেনের সমীকরণ দেওয়া আছে। তাহলে এই সরলরেখার সমীকরণ যেটা আছে যে সরলরেখার সমীকরণ যেটা আছে সেকেন্ড পার্টে 2i মাইনাস 2j প্লাস 3k আর i মাইনাস j প্লাস 4k। তাহলে সরলরেখাটা i মাইনাস j প্লাস 4k এটা দিক অনুপাত, তাই তো, মানে কার্তেসীয়তে হলে তাহলে এর সমান্তরাল হয়ে যাবে সরলরেখাটা। এবার দেখো আর সমতলের অভিলম্ব ভেক্টর কি হচ্ছে, সমতলের অভিলম্ব ভেক্টর i প্লাস 5j প্লাস k এটাই দেয়া আছে সমতলের অভিলম্ব ভেক্টর i প্লাস 5j প্লাস k। আচ্ছা, তাহলে এদের যদি আমরা ডট প্রোডাক্ট করি কি আসছে, এটা থেকে ডট প্রোডাক্ট করলে ইজ ইকুয়াল টু 1 মাইনাস 5 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। যেহেতু জিরো আসছে তাহলে এই যে সরলরেখা এবং সমতলের উপর লম্বভাবে অবস্থিত, তাহলে সরলরেখাটি প্রদত্ত সমতলের সমান্তরাল হয়ে যাচ্ছে, সরলরেখা প্লেনের সমান্তরাল হয়ে যাচ্ছে। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কত হয়ে যাবে, তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব হয়ে যাবে যে একটা বিন্দু যে 2i মাইনাস 2j যেহেতু লম্ব হয়ে যাচ্ছে, তাহলে এই স্থানাঙ্ক ভেক্টর সরলরেখার কত আছে, সরলরেখার স্থানাঙ্ক ভেক্টর আছে দেখো 2i মাইনাস 2j প্লাস 3k, তাই তো, 2i মাইনাস 2j প্লাস 3k এটা স্থানাঙ্ক ভেক্টর সরলরেখার 2i মাইনাস 2j প্লাস 3k। তাহলে আমরা এই যে স্থানাঙ্ক ভেক্টর এত বিন্দুগামী, তার মানে কার্টেসীয়তে নিলে এত বিন্দুগামী হয়ে যাচ্ছে। তাহলে এইখান থেকে যদি আমরা সমতলের উপর লম্ব অঙ্কন করি, এখান থেকে লম্ব অঙ্কন করলে কি হবে, সমতলের সমীকরণ আমাদের আছে দেয়াই আছে যে কার্টেসীয় ফর্মে যদি নিয়ে আসি সমতলের সমীকরণটাকে, এইটা হয়ে যাচ্ছে সমতলের কার্টেসীয় ফর্ম কি, কার্টেসীয় ফর্ম হয়ে যাবে যেহেতু এখানে আছে i প্লাস 5j প্লাস k, তাহলে সমতলের কার্টেসীয় ফর্ম হয়ে যাচ্ছে x প্লাস 5y প্লাস k মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। 5টা বাঁ দিকে ছিল, z এটা ডান দিকে ছিল, বাঁ দিকে আনা হয়েছে, ঠিক আছে। তাহলে এই বিন্দু থেকে এটা কত বিন্দু, এটা হচ্ছে 2 মাইনাস 2 3, এই বিন্দু থেকে সমতলের উপর লম্ব কত হবে, পুট করলে 2 আসছে, 5 দুগুণে মাইনাস 10, আর এটা 3 5 3 1 3 হয়ে যাচ্ছে, মাইনাস 5 বাই রুট ওভার অফ এটা স্কোয়ারের এটা হচ্ছে কিছু সহগে নেই মানে 1 আছে, আর এটা 5 স্কোয়ার, আর এটা 1 আছে 1 স্কোয়ার এত একক। তাহলে কত হয়ে যাচ্ছে দেখো, 3 আর দিয়ে 5 5 কাটলো, মাইনাস 10, মডের বাইরে এলে 10 হয়ে যাচ্ছে, 5 5 25, 26 27 হয়ে যাচ্ছে, রুট ওভার অফ 27 এত একক। তার মানে 10 বাই এর মানে হচ্ছে 3, এর মানে 3 27 মানে 3টে 3 এর গুণফল, তার মানে দুটো 3 বাইরে এলো, তার মানে 3√3 এত একক এদের দূরত্ব, ঠিক আছে। এরা লম্ব হয়ে যাচ্ছে যেহেতু, তাহলে এটা কোন অপশনে আছে দেখো। আচ্ছা, এটা মানে একের অপশনটাই এইটাই বলা আছে, তার মানে 1 নম্বরটাই সত্যি, অন্যগুলো আমরা বিবৃতিটা লিখছি না, প্রথমটাই সত্য হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভাষাটা দেবে। বাকিগুলো যেহেতু আমরা এটা সত্য প্রমাণ হয়ে গেছি, বাকিগুলো দেখছেন। নেক্সট দেখো 7 দাগে যাবো এবার। 7 দাগ কি বলেছে দেখো, 7 দাগ বলে দিয়েছে যে এত বিন্দুগামী এত সমতলের উপর অঙ্কিতকরণের পাদবিন্দু, একই অঙ্ক, 5 অঙ্ক আর এই অঙ্ক একই। এটা কত বিন্দুগামী বলেছে, 1 1 2 বিন্দুগামী, তাই তো, 1 1 2 বিন্দুগামী। সমতলের সমীকরণ কি আছে, 2x মাইনাস 2y প্লাস 4z প্লাস 5, 2x মাইনাস 2y প্লাস 4z প্লাস 5 ইজ ইকুয়াল টু 0, 2x মাইনাস 2y প্লাস 4z প্লাস 5, 2x মাইনাস 2y প্লাস 4z প্লাস 5। আচ্ছা, আমরা এটাকে সমতল ভাবছি, এটা সমতল, এবং এই বিন্দুটা মনে করো এইখানে আছে যে 1 1 2, এই সমতলের ওপর এই বিন্দু, এইটা লম্ব এরকম হবে। এবার আমরা সমতলের উপর একটা বিন্দু ধরে নিচ্ছি আলফা বিটা গামা, তাহলে এদের দিক অনুপাত কত, একটা সরলরেখার দু প্রান্তের বিন্দু জানি, তার দিক অনুপাত অনায়াসে বের করতে পারবো, আলফা মাইনাস 1 বিটা মাইনাস 1 গামা মাইনাস 2, এটার দিক অনুপাত বেরিয়ে গেল সরলরেখার, ঠিক আছে, দিক অনুপাত বেরিয়ে গেল। এবার এই সমতলের অভিলম্বের দিক অনুপাত কত হচ্ছে, এই যে এখানে আছে এই যে 2, তারপর মাইনাস 2 আর 4। আমরা যদি এটাকে এইটাই ভাবি, এরকম ভাবি, তাহলে এরা সমান্তরাল হবে, বা যেহেতু এটা অভিলম্ব, বা যদি আমরা এইটা একটাই রেখা ভাবি, একটাই রেখা হলে কি হবে, তাদের আনুপাতিক মানটা সমান হবে, তাই তো। তাহলে এখানে কন্ডিশন কি চলে আসছে, আলফা মাইনাস 1/2 ইজ ইকুয়াল টু
বিটা মাইনাস 1/-2 ইজ ইকুয়াল টু গামা মাইনাস 2/4 ইজ ইকুয়াল টু ল্যামডা ধরে নিচ্ছি। তাহলে এখানে আলফা বিটা গামা কত আসছে, স্থানাঙ্কটা এই স্থানাঙ্কটা চলে আসছে 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 2 ল্যামডা প্লাস 1, এটা 4 ল্যামডা প্লাস 2, ঠিক আছে, এইটা আসছে 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 2 ল্যামডা প্লাস 1 4 ল্যামডা প্লাস 2, এইটা বিন্দুটা এইটা আসছে। এই বিন্দুটা প্লেনের উপর অবস্থিত, প্লেনেই ধরে নিয়েছি তো, প্লেনের উপর অবস্থিত, প্লেনের উপর পুট করে দিচ্ছি। তাহলে 2 ইন্টু 2 ল্যামডা প্লাস 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ল্যামডা প্লাস 1 প্লাস 4 ইন্টু 4 ল্যামডা প্লাস 2 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আসছে 4 ল্যামডা প্লাস 2 মাইনাস মাইনাসে প্লাস 4 ল্যামডা প্লাস 2 মাইনাস 2 হবে এটা, আচ্ছা প্লাস 2 মাইনাস 2 কেটে যাচ্ছে, এটা প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাস 16 ল্যামডা প্লাস 4 দুগুণে 8 প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখানে আসছে 4 ল্যামডা 4 আর 4 8, 16 আর 8 24 ল্যামডা, 24 ল্যামডা, 8 আর 5 13, 8 আর 5 13 হচ্ছে, ডান দিকে গেলে মাইনাস 13, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 13/24। আচ্ছা এই বিন্দুটা এতে পুট করতে হবে, সেইটাই হবে অভিলম্বের পাদবিন্দু হয়ে যাবে। এতে পুট করলে কত আছে দেখো, এখানে হয়ে যাচ্ছে 2 ল্যামডা, তার মানে এইটা হচ্ছে মাইনাস, আমরা যদি ক্যালকুলেশন করি মাইনাস 26/24 প্লাস 1 আছে, তাই তো, মাইনাস 26/24 প্লাস 1, এটা কেটে গেলে কত আসছে মাইনাস 13/12 প্লাস 1, মাইনাস 13/12 প্লাস 1, লসাগু করলে 12, তাহলে মাইনাস 1/12 আসছে। প্রথমত আসছে প্রথমটা মাইনাস 1/12 আলফার জায়গায়, বিটার জায়গায় কত আসছে দেখো, এই যে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর কেটে গিয়ে 13/12 আসছে। এই যে মাইনাস 2 আছে, মাইনাস মাইনাসে প্লাস, এই আলফাটা এখানে পুট করবো, তাহলে ল্যামডাটা মাইনাস মাইনাসে প্লাস 2 দিয়ে কাটলে মাইনাস 13/12 মাইনাস মাইনাসে প্লাস, এটা তার মানে এই যে 13/12 প্লাস 1, তার মানে এটা চলে আসছে 25/12, এখানে পুট করলে 25/12, আর এখানে পুট করলে 4, মানে মাইনাস 13/6, 4 6 24 কেটে যাচ্ছে, প্লাস 2, এটা হচ্ছে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, এইটা হয়ে যাচ্ছে মাইনাস 1/6, এইটাই আসছে। দেখো কোন অপশনে আছে এটা, এইটা 2/12 আকারে আছে, মানে কেটে দেওয়া নেই, এটা আছে মাইনাস 2/12, তাই তো। তাহলে এটা কোন অপশনে আছে, অপশন বি তে আছে, মাইনাস 1/12 25/12 2/12, ঠিক আছে, এটা অপশন বি তে আছে। এই জাস্ট ল্যামডার ভ্যালুটা এতে পুট করবে, এই মানটা চলে আসছে, সিম্পল করেছি আমরা, একটু ক্যালকুলেশনটা করে নিয়েছি মনে মনে, তোমরা যদি অসুবিধা হয় ল্যামডার ভ্যালুটা এতে বসিয়ে ক্যালকুলেশন করবে এই বিন্দুটা, এটা বসানো হয়েছে, বসিয়ে সিম্পলিফাই করে এইটা আসছে, অপশন বি তে আছে এটা, ঠিক আছে। নেক্সট দেখো 7 হলো 8টা, আটের কি বলেছে দেখো, 8 অঙ্ক বলে দিচ্ছে যে মূল বিন্দুগামী এবং r ডট a ইজ ইকুয়াল টু ল্যামডা, r ডট a ভেক্টর ইজ ইকুয়াল টু ল্যামডা, এটা মূল বিন্দুগামী, এবং r ডট b ইজ ইকুয়াল টু মিউ, ঠিক আছে। সমতল দ্বয়ের ছেদক সরলরেখাগামী সমতলের ভেক্টর সমীকরণ চাইছে। ভেক্টর সমীকরণ যদি চেয়ে থাকে, যেহেতু ছেদক সরলরেখাগামী, আমরা পুরোটাকে যদি একদিকে নিয়ে আসি, এই আকারে আমরা প্রকাশ করতে পারি যে আর ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস ল্যামডা প্লাস একটা এখানে কনস্ট্যান্ট নেই, আর ভেক্টর ডট বি ভেক্টর মাইনাস মিউ ইজ ইকুয়াল টু 0 করলাম, ঠিক আছে। দেখো এটা ছেদক বের করার সবচেয়ে সহজ ফর্মুলা এটা, ঠিক আছে। আচ্ছা এবার আমরা এটাকে যদি একটু সিম্পলিফাই করি, আর এর সঙ্গে কি কি আছে, আর এর সঙ্গে আছে এখানে এ মাইনাস, মাইনাস না প্লাস এস বি ভেক্টর, এইটা আর এর সঙ্গে আচ্ছা, মাইনাস ল্যামডা আর মাইনাস এস মিউ ইজ ইকুয়াল টু 0 আসছে। এবার যেহেতু এটা মূল বিন্দুগামী, ঠিক আছে, তারপরে মূল বিন্দু মানে এইটা, তো এইটা মানে এর ফর্মুলা থাকে এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ জেড কে ক্যাপ, এক্স ওয়াই জেড এখানে যদি 0 হয়ে যায়, তাহলে এখানে এইটা পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এই মানটা চলে আসছে, এইটা ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। যেহেতু এটা মূল বিন্দুগামী, তাহলে কি হচ্ছে, যেহেতু মূল বিন্দুগামী, তাহলে এই পার্টটা 0 হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু এইটা মাইনাস ল্যামডা মাইনাস এস মিউ ইজ ইকুয়াল টু 0, তাহলে মাইনাস এস মিউ ইজ ইকুয়াল টু ল্যামডাটা ওদিকে গেলে পজিটিভ, তাহলে এখানে এস এর মানটা কত হয়ে যাচ্ছে, ল্যামডা বাই মাইনাস মিউ, তাহলে মাইনাস ল্যামডা বাই মিউ এস এর মান। এস এর মানটা যদি আমরা পুনরায় রিপ্লেস করে দিই, এস এর মানটা যদি আমরা পুনরায় রিপ্লেস করে দিই, কি ফর্ম নিচ্ছে দেখো, যেহেতু এটা 0 হয়ে যাচ্ছে, এস এর মানটা যাই রিপ্লেস করা হোক, এইখানে পুট করলে তো এই মানটা 0 হয়ে যাবে,
এতে পুট করলে এই মানটা 0 হয়ে যাবে। পুনরায় যদি এতে রিপ্লেস করে দিই এস এর মানটা, তাহলে হয়ে যাচ্ছে শুধুমাত্র এইখানটা যে আর ভেক্টর এ প্লাস এস এর মানটা প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, এস এর মানটা পুট করছে মাইনাস ল্যামডা বাই মিউ বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে দেখো। এটাকে যদি আরেকটু সহজে গুণ করা হয় তাহলে এইটা হয়ে যাবে আর ভেক্টর, একবার এইখানে বসাচ্ছি, আচ্ছা আগে সিম্পলিফাইটা করে নিই, আর ভেক্টর মিউ এ ভেক্টর মাইনাস ল্যামডা বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে মিউ এ মাইনাস ল্যামডা বি, মিউ এ মাইনাস ল্যামডা বি ইজ ইকুয়াল টু 0। এই অপশনটা আছে এখানে না, এটা মাইনাস দিয়ে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি চলে আসবে, আর ভেক্টর ল্যামডা বি মাইনাস মিউ এ ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে ল্যামডা বি মাইনাস মিউ এ ইজ ইকুয়াল টু 0। উভয় দিকে ধরো এটা উভয় দিকে মাইনাস দিয়ে গুণ করা হলো, 0 কে মাইনাস দিয়ে গুণ করলে 0ই থাকে। তাহলে ল্যামডা বি মাইনাস মিউ এ ইজ ইকুয়াল টু 0। তাহলে অপশন বি তে আছে। আর এখানে হয়ে যাচ্ছে ল্যামডা বি মাইনাস মিউ এ জিরো। অপশন বি তে ছিল এটা, পরপর দুটো অপশন বি এলো। নেক্সট এখন 9 এর অঙ্কে যাব। নয়ের অঙ্ক কি বলছে, একটা সমতলের সমীকরণ আছে, সমতলের অভিলম্বের সঙ্গে একটা সমতলের অভিলম্বের সঙ্গে লম্ব সরলরেখার সমীকরণ এত হলে ল্যামডার মান। তাহলে এই সমতলটা দেয়া আছে, সমতলটা ভেক্টর ফর্ম আছে, আমরা কার্টেসিয়াতে নিয়ে আসছি দেখো। এইটা আছে, আর আছে 2i প্লাস 3j প্লাস 4k ইজ ইকুয়াল টু 0 আছে। আর এর মানটা কি হয়, xi ক্যাপ yj ক্যাপ zk ক্যাপ ডট 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ ইজ ইকুয়াল টু 0। তাহলে ডট প্রোডাক্ট করলে এটা হয়ে যাচ্ছে 2x প্লাস 3y প্লাস 4z ইজ ইকুয়াল টু 0। এইটা হচ্ছে সমতল, ঠিক আছে। এই সমতলের সঙ্গে বলেছে অভিলম্বের, তাহলে অভিলম্বের দিক অনুপাত কত হয়ে যায়, 2 3 4, তাই তো। সরলরেখার সমীকরণ এইটা, সরলরেখার সঙ্গে অভিলম্বের সঙ্গে লম্ব সরলরেখার সমীকরণ দেয়া আছে। লম্ব সরলরেখা কত, x মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু y মাইনাস 1 বাই 3, y মাইনাস 1 বাই 3 ইজ ইকুয়াল টু z মাইনাস 1 বাই ল্যামডা। তাহলে এখানে কি হবে, এটা 2 ইন্টু 2 4 প্লাস 3 ইন্টু 3 9 প্লাস 4 ল্যামডা ইজ ইকুয়াল টু 0। তাহলে 4 ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 13, ল্যামডা ইজ ইকুয়াল টু মাইনাস 13 বাই 4, তাই তো। এখানে কি চেয়েছে দেখো, ল্যামডার মান 13 বাই 4, হ্যাঁ অপশন এ তে আছে এটা। দশেরটা দেখো, দুটো সমতল আছে, সমতল দ্বয়ের ছেদক সরলরেখার সঙ্গে আই ভেক্টরের অন্তর্গত কোণ। এটাও সহজ আছে। দুটো সমতল আছে, সমতল দ্বয়ের সমীকরণ কি, ভেক্টর ফর্ম আছে আর ভেক্টর ডট আই প্লাস 2j প্লাস 3k, আর ভেক্টর ডট আই প্লাস 2j প্লাস 3k ইজ ইকুয়াল টু 0, তাই তো। আর ভেক্টর ডট আই প্লাস 2j প্লাস 3k ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে in1 ইজ ইকুয়াল টু আমরা নিচ্ছি আই প্লাস 2j প্লাস 3k, ঠিক আছে। আর আর ভেক্টর ডট, এখানে আর একটা আছে 3i প্লাস 3j প্লাস k, 3i প্লাস 3j প্লাস k ইজ ইকুয়াল টু 0। মনে করো n2 এটা হচ্ছে 3i 3j k,
n1 n2 পেয়ে গেছি, ঠিক আছে। এখান থেকে n1 n2 যেহেতু পেয়ে গেছি এবং এদের ছেদক সরলরেখার অভিমুখ কোন দিকে যাবে, অভিমুখ হবে এটা। তাহলে যদি এটা এ ভেক্টর হয়, এ ভেক্টরটা আমরা মনে করছি এ ভেক্টর ইজ ইকুয়াল টু এইটা n1 ক্রস n2, এটা হয়ে যাবে i j k, এটা হয়ে যাচ্ছে 1 2 3, এটা 3 3 1। সিম্পলিফাই করলে 3 2 যাকে 2 মাইনাস 9 মাইনাস 7 i ক্যাপ, 9 মাইনাস 2 মাইনাস 7 j ক্যাপ, 3 3 9 মাইনাস 1 7 9 8, আর 3 একে 3 মাইনাস 6 মাইনাস 3 k ক্যাপ, এইটা আসছে। হ্যাঁ, আমাদের মান এসছে, কোন অভিমুখ চেয়েছে, তাহলে একটা আছে বলছে এত এত সরলরেখার সমতল দ্বয়ের ছেদক সরলরেখা তাহলে এ ভেক্টর যদি আমরা এটা নিয়ে থাকি কি আসছে আমাদের, এটা দেখো 2 একে 2 মাইনাস এইটা আসছে 3 3 9, আচ্ছা এইটা হচ্ছে 9 3 3 9 মাইনাস 1, আচ্ছা এইটা প্লাস হয়ে যাচ্ছে। এবার দেখো এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হবে, মড অফ এ ডট বি। তাহলে এখানে হয়ে যায় কি বলেছে, এখানে বলেছে যে সমতল দ্বয়ের ছেদক সরলরেখা আই ভেক্টরের সঙ্গে, তাহলে বি ভেক্টর যদি আই হয়, বি ভেক্টর ধরো আই, ঠিক আছে, এ ভেক্টর বি ভেক্টর পেয়ে গেছি। তাহলে এদের ছেদক সরলরেখার অন্তর্গত কোণ, এদের মধ্যবর্তী কোণ, ঠিক আছে। তাহলে cos θ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে দেখো, তাহলে cos θ ইকুয়াল টু এটা 7 হয়ে যাচ্ছে, এটা প্লাস মান হবে, ঠিক আছে, মড অফ এ ডট বি বাই মড এ মড বি। তার মানে এইটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ 49 প্লাস 64 প্লাস 9, এইটা 49 প্লাস 64 প্লাস 9 কত আসছে, 9 9 18 4 22 2 হাতে থেকে 1 6 4 10 হাতে থেকে 2 112, আর এইটার জন্য রুট ওভার অফ 1, তার মানে cos θ ইকুয়াল টু 7 বাই রুট ওভার অফ 112। আর এইটা দেখবে n2 টা আগে n1 টা পরে রাখলে এই মানটা চলে আসবে, n2 টা আগে n1 টা পরে রাখলে 7 i ক্যাপ মাইনাস 8 j ক্যাপ প্লাস 3 k ক্যাপ। এখানে কিন্তু এখানে তো এটা মডে হয়ে যাবে, তখন মডে হয়ে গেলে 7 বাই এই মানটাই আসবে, ঠিক আছে, মডে পজিটিভ মানটা গ্রাহ্য হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কোন মানটা আছে দেখো, তাহলে cos θ সমান এইটা হয়, তাহলে θ ইজ ইকুয়াল টু cos ইনভার্স, কোন অপশনে আছে এটা, এটা অপশন ডি তে আছে, অপশন ডি তে cos ইনভার্স 7 বাই রুট ওভার অফ 122 এইটা আসছে, ঠিক আছে। এবার দেখো 10 হলো 11 কি বলে দিয়েছে, দুটো সমতল দেয়া আছে, সমতল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান দেয়া আছে, দুটো সমতল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান, যেগুলো আমরা থিওরি সম্পূর্ণরূপে আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, সেগুলো দিয়ে কিছু অঙ্ক দিয়েছে। দুটো সমতল দিয়ে দিয়েছে, সমতল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান আমরা সূত্রের সাহায্য প্রয়োগ করে সহজে এটা নির্ণয় করতে পারবো, যেহেতু সমতল দ্বয়ের মধ্যবর্তী কোণের মান নির্ণয় করতে দিয়েছে। তাহলে সমতলের এ কি আছে দেখো, সমতল দুটো সমীকরণ, দুটো সমতলের সমীকরণ আছে 2x মাইনাস ওয়াই প্লাস জেড, এখানটা হচ্ছে দেখো 2x মাইনাস ওয়াই প্লাস জেড, 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 6, ঠিক আছে, 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 6, আর x প্লাস ওয়াই প্লাস 2z ইজ ইকুয়াল টু 3, x প্লাস ওয়াই প্লাস 2z ইজ ইকুয়াল টু 3। 2x মাইনাস ওয়াই প্লাস সমীকরণ কি আছে দেখো, 2x মাইনাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 6, x প্লাস ওয়াই প্লাস 2z ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হয়ে যাবে, সমতলের সমীকরণ দেওয়া আছে, সমতলের অন্তর্বর্তী কোণ কি হয়ে যায়, cos θ ইজ ইকুয়াল টু 2 একে 2 1 একে 1 2 একে 2
বাই রুট ওভার অফ এটা 2 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ডট এটা 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার cos 3 is equal to 5 2 দুগুণে 4 5 6 এটা 4 হবে প্লাস 5 6 6 6 cos 3 is equal to 5/6 আসছে। কিসে মান আছে দেখো এখানে কি কি অপশন আছে, এই অপশনটা আছে এই সমতলের মধ্যবর্তী কোণ, সমতলের মধ্যবর্তী সূক্ষ্মকোণ, কিন্তু এটা তো অপশনই নেই। কিন্তু ফর্মুলা এটাই। আচ্ছা সমীকরণটা দেখো আরেকবার দেখছি আমরা। 2x - y + z x + y + 2z। আচ্ছা এইটা তো এইখানটা একটা ভুল হয়েছে, এইটা -1 হবে, প্লাসে মাইনাসে -1, এটা -1, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 2 আর 2 4, এটা 4 - 1 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3/6। তাহলে cos θ = হাফ হয়ে যাচ্ছে। তাহলে cos θ = cos কত মান হাফ, cos 60 মান হাফ, তাহলে θ = 60 ডিগ্রি। কোন অপশনে আছে এটা? অপশন বি তে আছে 60 ডিগ্রি। অপশন বি 60 ডিগ্রি, ঠিক আছে। অপশন বি 60 ডিগ্রি। 12টা লাস্ট এমসিকিউ যেটা একটা সরলরেখার একটা সমতলের অন্তর্গত কোণ চেয়েছে। সরলরেখাটা কি আছে? সরলরেখার সমতলের যে অন্তর্গত কোণ হয় সেটা নির্ণয় করতে হবে। সরলরেখার সমতলের যে অন্তর্গত কোণ x - 1/2 আর আছে y - 2/1 আর আছে z + 3/-1, z + 3/-1, ঠিক আছে। আর সমতলের সমীকরণ আছে x + y + 4 = 0, x + y + 4 = 0, এইটা আছে। তাহলে sin θ, এটা হয় sin θ দিয়ে। sin θ = কি হবে? sin θ = এইটা 1, এই যে এইটার সঙ্গে এর সহগ কিছু নেই, মানে 1 আছে, 2 একে 2, এটা 1 একে 1, আর এখানে -1 আছে, এখানে z নেই মানে z এর সহগ 0, z নেই মানে তার সহগ 0 প্লাস 0, এটা রুট ওভার অফ 2 স্কোয়ার আছে, তাই তো? 2 আছে না -2 আছে? শুধু 2 স্কোয়ার 1 স্কোয়ার -1 স্কোয়ার, 2 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস -1 তার স্কোয়ার প্লাস এইটা হয়ে যাচ্ছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0। তাহলে sin θ = হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে 2 আর 1 3, আর এখানে হচ্ছে 2 স্কোয়ার 4 5 6, এটা ইন্টু প্লাস চিহ্ন নয়, √6 ইন্টু √2। তাহলে sin θ = হয়ে যাচ্ছে 3/√12। তো তাহলে এটা কেটে দিলে কত আসবে? তাহলে sin θ = 3/2√3 এই হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 4 3 12, তাই তো? এইটা কেটে দিলে এটা √3, তাহলে sin θ = হয়ে যাচ্ছে √3/2। তাহলে sin কত মান? √3/2, তাহলে sin θ = sin 60, অর্থাৎ θ = 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, থিটার মান 60 ডিগ্রি, ঠিক আছে। দেখো এটা কোন অপশনে আছে? এটা অপশন বি 60 ডিগ্রি। এমসিকিউ দেখো এই পর্যন্তই আছে, 12 পর্যন্তই ছিল, 12 পর্যন্ত এমসিকিউ আমাদের কমপ্লিট হলো। এমসিকিউ 12 পর্যন্তই আছে, 12 পর্যন্ত এমসিকিউ কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা এরপর কি আছে অতি সংক্ষিপ্ত সলভ করতে শুরু করব। পরবর্তী ক্লাসে আমরা অতি সংক্ষিপ্ত সলভ করতে শুরু করব। তোমরা আমাদের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। ক্লাস 9 থেকে ক্লাস 12 ম্যাথের সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, বা নতুন প্রবলেম থাকলে অবশ্যই আমাদের পাঠাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। আজকের মতো এখানেই স্টপ করছি, পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে সমতল ক্লাস 2 এর প্রশ্নমালা 5B সংক্ষিপ্ত থেকে সলভ করা, এই সংক্ষিপ্ত না অতি সংক্ষিপ্ত সলভ করা শুরু করবো। ওকে, আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।